কম্পাসের সামনে বিহান এবার মোনালিসাকে স্পষ্ট জানিয়ে দিল যে সে কম্পাসের সাথে জড়িয়ে গেছে। তার জীবন থেকে যেন মোনালিসা দূরে সরে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অভিজিৎ ভূমি বলতে লাগলো, হ্যাঁ ডিকে তোর বাবা, তোর মাকে যখন ডিকে আমাদের গ্রামে এসেছিল দেখে পছন্দ করেছিল, এমনকি ভালোবাসার জালে ফাঁসিয়েছিল। আমিও তোর মাকে খুব পছন্দ করতাম, কিন্তু সাহস করে কোনোদিন বলতে পারিনি। তারপর দিকে এর সাথে তোর মার যে প্রেমটা হয়, তারপরে তোর মা প্রেগনেন্ট হয়ে যায়। কিন্তু কেন, কি কারণে আমি আজও জানতে পারলাম না। ডিকে তোর মাকে ছেড়ে চলে যায়, কিন্তু লোকলজ্জার ভয়ে, এমনকি সামাজিক স্বীকৃতির জন্য আমি তোর মার পাশে গিয়ে দাঁড়াই। এমনকি তোর মাকে আমি বিয়ে করি আর তোকে আমি নিজের সন্তানের মতো করে বড় করি। তোর মার দিকে যেন কেউ আঙ্গুল তুলতে পারে না, কেউ কোনোদিন জানতে না পারে যে তোর মা সেই সন্তানটা অবৈধ। তাই আমি তোকে পিতৃ পরিচয় দিয়েছিলাম। আর আমরা না ওই গ্রাম থেকে চলে গিয়েছিলাম। কম্পাস তখন বলতে লাগলো, বাবা তুমি এটা কি বলছো? তখনই অভিজিৎ ভৌমিক বলতে লাগলো, হ্যাঁ এটাই সত্যি। তবে ডিকের মতো এতটা স্বার্থবাদী লোক কোনোদিন কারো বাবা হতে পারে না। তাই আমি বলি তুই আমার মেয়ে। কারণ ডিকে সবসময় চেয়েছিল সে নিজে একটা সাম্রাজ্য গড়ে তুলুক। তার কাছে মেয়েটাকে এবার সমাজ, একটা ভালো সংসার, ডাক্তার ভালোবাসা, দেখাতে হবে। আমার সন্তান মেয়েটাকে শেষ কিছুই করে তার দিয়েছে। কাছে তার মূল্য দাদু না। আমি কি সবকিছু তার করব? কাছে আমার এই তুচ্ছ দিচ্ছে। মেয়েটাকে সবকিছু এমন পায়ের নিচে অবস্থার জন্য ফেলে আমি ওই পুষে দিতে অভিজ্ঞান চাইছে। দত্তকে তাই কোনোদিন ক্ষমা আমি করব বলি না। তুই কোনোদিন আমার ক্ষমা মেয়ে, করব তুই না। আমার মেয়ে, তুই এরপরে আমার মোনালিসার মা তার কাছে গিয়ে বলতে লাগলো, মতোই মোনা, হয়েছিস। মোনা কম্পাস তুই তখন বলতে এমনটা লাগলো, করিস না। হ্যাঁ মা বাবা, তোর এখন এদিকে একটু মোনালিসা ঘুমের দরকার। ঘরের মধ্যে চল খুব তুই একটু ঘুমোবি, চিৎকার তারপর না চেঁচামেচি হয় করতে থাকে যা আর করার বলতে লাগলো, করবি। কিন্তু বিহান, মোনালিসা কোনো বিহান আমি কথাই শুনে সবটা না। করেছি মোনালিসা তোমাকে বারবার ভালোবেসে, করে হাত তোমার জোর করে ভালোবাসা পাওয়ার আয়নার জন্য। সামনে গিয়ে তুমি বলতে আমাকে লাগলো, প্লিজ বিহান, আমি ক্ষমা তোমার করে কাছে দাও। হাত জোর করে ক্ষমা এদিকে চাইছি। মোনালিসার মা আমাকে দাঁড়িয়ে ক্ষমা বলতে করে দাও। লাগলো, আমার মেয়ে ক্ষমা না, করে আমার দাও, মেয়েটা ক্ষমা করে মাথাটা দাও, তোমাকে পুরোটাই নষ্ট হয়ে ভালোবেসে গেছে। করেছি। আমাকে বিশ্বাস অভিজ্ঞান বাবু করো, বাইরে আমি থেকে সবটা দেখতে থাকো। তোমাকে পাওয়ার অন্যদিকে জন্য এমনটা মোনালিসার মা করেছি। যখন আমার মনে হয়েছিল মোনালিসাকে তুমি বারবার আমার শান্ত থেকে করার দূরে চেষ্টা চলে করে, যাচ্ছ, সেই জন্য তখন আমি এটা মোনালিসা করেছি। দরকার ধাক্কা পড়লে দিয়ে আমি মোনালিসার কম্পাসের কাছে মাকে ঘর ক্ষমা থেকে চাইবো। বের করে দেয় আর বলতে লাগলো, তুমি আমার সামনে আর আসবে না। আমি যদি তোমাকে আমার সামনে আসতে দেখি তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি। আমাকে একা থাকতে দাও। কেন তুমি আমার সব ব্যাপারে ইন্টারফাই করো? আমি তোমাকে সহ্য করতে পারছি না। এই কথা বলে তখনই মোনালিসার মা বলতে লাগলো, মোনা, মোনা তুই আমার কথাটা শোন মা। তুই এমনটা করিস না। তুই একটু ঘুমো। কিন্তু মোনালিসা কোনো কথাই শুনে না। অন্যদিকে অভিজ্ঞান দত্তের উপর তখন রেগে যায় মোনালিসার মা আর বলতে লাগলো, অভিজ্ঞান দত্ত, আপনি আমার মেয়েকে এমন অবস্থা করেছেন। আজকে আমার মেয়েটাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ওর মানসিক অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আমি আপনাকে ছাড়বো না। আমার মেয়ের যদি কিছু হয় আমি আপনাকে দেখে নেব। আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম। তখন অভিজ্ঞান বাবু কোনো কথাই বলে না। এদিকে মোনালিসার এমন অদ্ভুত কাণ্ডকীর্তি দেখে অভিজ্ঞান বাবু চিন্তায় পড়ে যায় কি করে তার নাতনিকে শান্ত করা যায়। কারণ মোনালিসা ঘরের মধ্যে সমস্ত কিছু ভেঙে চুরমার করে দিতে থাকে আর চিৎকার চেঁচামেচি করতে থাকে। এইদিকে অভিজিৎ ভৌমিক বলতে লাগলো, মারে, আমি আমি তোকে কোলে-পিঠে করে মানুষ করেছি। আমি কোনোদিন তোকে বাবার অভাব বুঝতে দিইনি। তুই আমার মেয়ে। তুই আমাদেরই মেয়ে। আমার আর অঞ্জনার মেয়ে তুই। কম্পাস তখন বলতে লাগলো, হ্যাঁ বাবা, আমি তোমার আর মায়ের মেয়ে। এই ডিকে কে আমি ছাড়ব না। ও আমার বাবা হলেও আমি ওকে ছাড়ব না। ওর সমস্ত ওষুধ ফ্যাক্টরিগুলিতে আমি গিয়ে দেখব। ওর সমস্ত ওষুধ ফ্যাক্টরিগুলির পিছনে আসল রহস্য কি সেটা আমি জানবো। ওর দম্ভ আমি চূর্ণ করে দেব। ওর পিঠিকে আমি ভেঙে চুরমার করে দেব। তখন অভিজিৎ ভূমি কম্পাসকে বুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এদিকে কম্পাসও খুব কান্না করতে থাকে আর বলতে লাগলো, আমার বাবা বলে আমি ওকে কিছুতেই ছাড় দেব না। যে মানুষটা আমার মাকে এতটা কষ্ট দিয়েছে, আমাদেরকে এতটা কষ্ট দিয়েছে, ওই মানুষটা কোনো ক্ষমা নেই। কোনো ক্ষমা নেই। তুমিই আমার বাবা। যে যাই কিছু বলুক না কেন, যাই কিছু হয়ে যাক না কেন, আমি তোমার মেয়ে। তখন অভিজিৎ ভৌমিক বলতে লাগলো, হ্যাঁ একদম ঠিক কথা বলেছিস। জন্ম দিলে বাবা হওয়া যায় না। কারণ জন্ম দিয়ে সে তোদের কোনো কিছুই পালন করেনি। তারপর কম্পাস তার মায়ের কাছে এসে বলতে লাগলো, মা তুমি একদম কান্না করবে না। আমি আছি। আমি আছি তো, আমি তোমার মেয়ে। আমি আমি তোমার আর বাবার মেয়ে। তুমি একদম চিন্তা করো না। তারপরে কম্পাস তার মা-বাবাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমি তোমাদের ছুঁয়ে কসম দিচ্ছি। কারণ আমি ওই ডিকে কে আমি শাস্তি দেব। তো এই কথা বললে অভিজিৎ ভৌমিক তখন খুব খুশি হয়ে যায়। এদিকে কম্পাস খুব কান্না করতে থাকে আর বলতে লাগলো, এমন একটা লোক আমার বাবা, আমি না কোনোদিন বিশ্বাসও করতে পারিনি। কারণ আমি চিরটাকাল জানতাম আমার মা-বাবা হলে তোমরাই। তাই তোমরাই আমার মা-বাবা চিরকাল থাকবে। তখন অভিজিৎ ভৌমিক বলতে লাগলো, হ্যাঁ রে মা। এইদিকে মোনালিসার চিৎকার চেঁচামেচি শুনে মোনালিসার মা বলতে লাগলো, এ মোনা, মোনা দরজাটা একবার খোল, একবার খোল মারে, একবার খোল। তুই তোর শরীরটা খারাপ হয়ে যাবে। কিন্তু মোনালিসা কোনো কথাই শুনে না। মোনালিসা তখনও ঘরের মধ্যে বারবার করে আয়নার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, ও বিহান, বিহান আমি তোমাকে বড্ড ভালোবাসি। তোমাকে পাওয়ার জন্য আমি এমনটা করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। দরকার পড়লে আমি কম্পাসের পায়ে পড়ব। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি আমাকে ক্ষমা না করলে আমি মরে যাব।
এদিকে কম্পাস বাড়ি ফিরে আসে কিন্তু কম্পাস বাড়ি ফিরে এসে সেই ডিকের কথাটা মনে পড়ে যায়। ডিকে বলেছিল, "কম্পাস মাই ডটার।" তখনই কম্পাসের চোখ দিয়ে জল পড়তে থাকে আর কম্পাস খুব কষ্ট পেতে থাকে। আপসেট হয়ে কম্পাস যখন বসে পড়ে তখন বিহান সেখানে আসে। বিহান এসে বলতে লাগলো, "কি ব্যাপার? আজকে কম্পাসকে দেখে কেন এমনটা মনে হচ্ছে? আমার মনে হচ্ছে কম্পাস কোনো একটা বিষয় নিয়ে খুব চিন্তিত হয়ে আছে।" না, না, কম্পাসের কাছে গিয়ে একবার কথা বলতে হবে। তখন বলতে লাগলো, "কম্পাস, তোমার মা-বাবা এখন কেমন আছে? কি এমন হয়েছে যে তোমাকে রাত্রে বেলা ছুটে যেতে হলো? আমাকে বলতে আমি তোমাকে নিয়ে যেতাম গাড়ি করে।" কম্পাস তখন বলতে লাগলো, "না বিহান স্যার, আপনাকে নিয়ে যেতে হবে না। লড়াইটা তো আমার একার। আমাকে লড়তে হবে। আজকে আপনি আমাকে গাড়ি করে নিয়ে যাবেন। আপনার মনে হয়েছে কালকে আপনি বলবেন আমার মতো খারাপ মানুষ আর একটাও নেই। তাই আমি না নিজে সবটা করতে পারবো।" তখনই বিহান বলতে লাগলো, "কম্পাস, কম্পাস তোমার কি হয়েছে? নিশ্চয়ই তোমার কিছু হয়েছে। আমি বুঝতে পারছি কি হয়েছে। তুমি আমাকে বলবে?" তখন কম্পাস বলতে লাগলো, "না, আমি আপনাকে বলব না।" এদিকে ডিএনএ টেস্টের জন্য ঋতুজা, সেনাপতি, মুক্তি আর অখিলেশ একটা ল্যাবে আসে। আর সেখানে একজন অনের আলাদাভাবে সমস্ত টেস্টগুলো করানো হচ্ছে। সেনাপতি তখন ভয় পেয়ে তার মাকে বলতে লাগলো, "মা, দেখতেই পাচ্ছ কতটা সিকিউরিটির মধ্যে কিন্তু ও টেস্টটা করানো হচ্ছে। তাহলে তো আমরা ধরা পড়ে যাব। ওর সাথে তো আমার কোনো সম্পর্ক নেই। তাহলে আমরা কি এবার ধরা পড়ে যাব?" তখন মুক্তি বলতে লাগলো, "তুই একদম কোনো কথা বলবি না। ওরা যেভাবে বলছে সেভাবে কর। আমার উপর বাকিটা ছেড়ে দে।" এদিকে ঋতুজার বড্ড টেনশন হতে থাকে। সেই রিপোর্টটা কি আসে? ঋতুজা তখন কিছু বুঝতে পারে না। অন্যদিকে অখিলেশের মনটাও খুব খারাপ হয়ে যায়। এইদিকে দেখা যায় কম্পাসকে কলেজে ফিরিয়ে নিয়ে আনা হয়। আর কম্পাসকে দেখে মোনালিসা অবাক হয়ে যায়। বিহান তখন বলতে লাগলো, "আমরা সেই কম্পাসকে এখান থেকে কিন্তু বহিষ্কার করেছিলাম। আবার আমরা সসম্মানে ওকে ফিরিয়ে এনেছি। যার দেখে ছাত্রছাত্রীরা সবাই খুশি হয় কিন্তু মোনালিসা কিছুতেই খুশি হয় না।" অন্যদিকে বিহান বলতে লাগলো, "আমাদের কিন্তু সামনে একটা বড় অনুষ্ঠান আছে। এআই এর মধ্যে যার আর যেকোনো একটা নতুনত্ব সৃষ্টি করা। আর আমি চাই আমাদের এই কলেজে তোমরাই নতুনত্ব কিছু বানাতে পারবে।" কম্পাস তখন বলতে লাগলো, "হ্যাঁ, ইউনিক কিছু বানানো থেকে ইউজফুল কিছু বানানো বেটার হবে। ইউনিক কিছু বানালে কেবল হবে না। ইউজফুল কিছু হলে যাতে সবাই সেটা ব্যবহার করতে পারে। কি বলেন বিহান স্যার?" বিহান তখন খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, "হ্যাঁ, আমরা চাই নোবেল ফিউচার কলেজ যেন সবথেকে সেরা পুরস্কারটা আনতে পারে।" এদিকে মোনালিসা বলতে লাগলো, "দেখ না কম্পাস, দরকার পড়লে আমি নিজের পায়ে নিজে কুড়ুল মারব। আমি নোবেল ফিউচার কলেজকে কিচ্ছুতে এ সবার সামনে তুলে ধরতে দেব না। নোবেল ফিউচার কলেজে যেন অ সব দিক দিয়ে শেষ হয়ে যায় সেটাই ব্যবস্থা করব। দরকার পড়লে নোবেল ফিউচার কলেজ এর লাইসেন্সটা ক্যানসেল হয়ে যাবে। সেটাই ব্যবস্থা করব।" এদিকে মোনালিসা দিকে তাকিয়ে কম্পাস বলতে লাগলো, "কি মোনা ম্যাডাম আমাদের সাথে থাকবে তো?" মোনালিসা তখন বলতে লাগলো, "হ্যাঁ, কম্পাস থাকবো।" তারপরে বিহান যখন চলে যেতে লাগে তখন মোনালিসা বিহানের পিছন দৌড়ে ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। কম্পাস তখন বলতে লাগলো, "কি ব্যাপার? মোনা ম্যাডাম কোথায় যাচ্ছে?" তখন কম্পাসও বাইরে বেরিয়ে আসে। মোনালিসা তখন হাত জোড় করে বিহানকে বলতে লাগলো, "বিহান আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল করেছি। বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি সেইজন্য।" বিহান তখন বলতে লাগলো, "শোনো মোনালিসা, তোমাকে আমি একটা কথা স্পষ্ট জানিয়ে দিই। কম্পাসকে আমি বিয়ে করেছি, কম্পাসের সাথে আমার জীবনটা জড়িয়ে গেছে। তাই তোমাকে বলছি তুমি আমার জীবন থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূরে সরে যাও। তাহলে তোমারও ভালো হবে, আমারও ভালো হবে।" তখন মোনালিসা বলতে লাগলো, "কি বলছো বিহান?" বিহান তখন বলতে লাগলো, "এটাই সত্যি। কম্পাস আমার স্ত্রী। আর যাই কিছু হোক না কেন আমাদের দুজনের বিয়ে হয়েছে। তাই আমি কম্পাসের সাথে থাকবো। তুমি তোমার জীবনটা গড়ে নাও।" মোনালিসা তখনই রেগে যায় বিহানের উপর আর বলতে লাগলো, "দাঁড়াও বিহান, তোমাকে আমি ছাড়বো না। তোমাকে দেখো আমি কি করে কম্পাসের থেকে আলাদা করি।"